জাতীয়ভাবে স্বীকৃত অভিনেতা এবং বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা, পাশাপাশি একজন সমাজ সংস্কারক। কোন জিনিসটা ইলিয়াস কাঞ্চনের বেশি প্রিয়? এইটা আসলে বেছে নেওয়া যাবে না। আমি আজকে চলচ্চিত্রে যদি আমি না আসতাম, আমার যদি মানুষ ভালো না বাসতো, তাহলে যে আন্দোলনে এই আন্দোলনের যে সুফল যেটা বলছেন, মানুষ যে আমার কথা শুনে আমাকে ভালোবাসে বলে কিন্তু আমার কথা শুনে, কাজেই আমি এটা দুইটার একটাকে চয়েস করা যাবে না, দুটোকে রেখেই আমাকে কাজ করতে হবে। এক্সকিউজ মি ভাইয়া। এই বাবার এটা কে? ও মাই গড, আমার সামনে দেবাশিস বিশ্বাস। আমার তো বিশ্বাসই হচ্ছে না। এই মেকআপ একটু টাচ করে দাও। চলো একটু টাচ। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আমি তো ওই যে সিনেমার নায়িকা। কি? আমি নায়িকা সিনেমার। আপনি সিনেমার নায়িকা? মডেল, টিটি কোম্পানি মডেল। কি কোন কোম্পানি? টিটি কোম্পানির মডেল। টিটি কোম্পানি? ও মাই গড, ও না, টিটি কোম্পানি মানে টিকটক কোম্পানি। ও মাই গড। নিশ্চয়ই আপনি এখন জানতে চাইবেন আমি কিভাবে এই মিডিয়াতে আসলাম। আপনি আসলেন কি করে? এক্সকিউজ মি, টয়লেটটা কোন দিকে? সোজা গিয়ে বামে কেন? আরে না, টয়লেটের ভিতর থেকে আমি মডেলিং এ মিডিয়াতে আসলাম। কিভাবে প্রশ্ন করেন? কিভাবে? ওই যে আমি বাথরুমের মধ্যে বসে বসে গান, নাচ, অভিনয় প্র্যাকটিস করতাম, সেখান থেকে আমার নায়িকা হওয়ার শখ জমে গেল। ও মাই গড, আবার ওড়না। ও মাই গড। ও কি গাড়িয়াল ভাই, কত রবু আমি আপনার পানি চাই। আর ভাই আপনার কাছে কি মিনারেল ওয়াটার হবে? কেন, ওটা দিয়ে কি করবেন? ওটা দিয়ে আপনার হাতটা ভালোভাবে ধুয়ে আমাকে একটা চিমটি দিন। আমি তো বিশ্বাসই করতে পারছি না আমার সামনে ইলিয়াস কাঞ্চন। ও মাই গড, ছোটবেলা থেকে আমি আপনার অনেক বড় ভক্ত, অনেক বড় ভক্ত। তবে আমি নায়িকা হিসেবে আমারও কিন্তু ফ্যান আছে, 3টা ফ্যান আছে। কয়টা ফ্যান? 3টা ফ্যান। কোথায় কোথায় আছে? ওই বাসার ছাদে, মানে গরম লাগলে ঝুলে আর কি, চলে আর কি। ও আচ্ছা। ভাইয়া আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল, হ্যাঁ আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আমি হব নায়িকা, আর আমার নায়ক হবে একমাত্র কাঞ্চন স্যার। নায়িকা হওয়ার জন্য আসলে ডিরেক্টরের কাছে যেতে হবে, তার কাছে অডিশন দিতে হবে। আমি একবার নায়িকা হওয়ার জন্য অডিশন দিতে গিয়েছিলাম। সেখানে আমি প্ল্যানিং করেছিলাম আমি আজকে এমন অভিনয় করব যেন আমার মানে অভিনয়ের জাদু দিয়ে আয়োজকদেরকে বেঁধে রাখবো। আমি 1 মিনিট অভিনয় করেছি, আয়োজকরা আমার 1 ঘন্টা বেঁধে রেখেছিল স্যার। এরপর থেকে স্যার আমি অডিশনটা দাও না। ওর না, থ্যাংক ইউ। বলেন তো, সারা পৃথিবীর মধ্যে বিনা অপরাধে সবচেয়ে বেশি জেল খেটেছে কোন নায়ক? ইলিয়াস কাঞ্চন স্যার। কিন্তু আমাদের দেশে স্যার দেখেন, কিছু কিছু ওড়নাটা উফ, কিছু কিছু ড্রাইভার আছে বিনা লাইসেন্সে, বিনা প্রশিক্ষণে তারা রাস্তার মধ্যে গাড়ি চালায়। আমার মনে হয় ওদের বিরুদ্ধে একমাত্র নড়ছে কে? এই জন্য স্যারের পাশে আমি আছি। ওকে ভাইয়া, আমি কি একটু ওইখানে যেতে পারি? কেন? একটু অডিশনের ব্যাপারটা কথা বলবো আপনার সাথে। আচ্ছা, একটু প্লিজ দাঁড়াও তুমি। বসুন। না না, বসতে হবে না। আল্লাহ ভাইয়া একটু কাছে আসেন। কেন? একটু অডিশনের ব্যাপারে পার্সোনাল কথা বলবো। শুনেন, কখনো যদি অডিশনে লাগে বলবেন। জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার নিয়মিত পাক্ষিক আয়োজন এবং বাংলাদেশের একমাত্র সেলিব্রিটি কমেডি শো দ্য গ্র্যান্ড ফান শোতে আমি দেবাশিস বিশ্বাস আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবং প্রতি পর্বের মতো আজকেও কিন্তু আসবেন একজন তারকা অতিথি, যার কথা নতুন করে আমাদের পরিচয় করিয়ে দেবার কিছুই নেই। মঞ্চে আসছেন আপনাদের আমাদের সবার প্রিয়, অত্যন্ত জনপ্রিয়, দি ওয়ান অ্যান্ড অনলি ইলিয়াস কাঞ্চন। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, সব ঠিকঠাক? ফার্স্ট ক্লাস। বাকি কথা আমরা একটু বসে বলবো। 77 সাল থেকে পথ চলা শুরু চলচ্চিত্র জগতে 2021 পর্যন্ত, বসুন্ধরা থেকে নেত্রীদা লিডার, দীর্ঘ 4.5 দশকের একটা সময়। সিনেমায় অভিনয় করা, রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া এবং সমাজ সেবায় বিভিন্ন রকম অবদান রাখা। তো এই দীর্ঘ পথ চলাটাকে যদি একটু ছোট করে আমাদেরকে বলতেন। মানুষের আশার কিন্তু শেষ নেই। যেটুকু করেছি আমার কাছে মনে হয় না যে
তেমন কিছু করতে পেরেছি। সামাজিক আন্দোলন যেটি সেটি হলো যে আমার স্বপ্ন যেটি সেটিও কিন্তু এখনও কিন্তু সেইভাবে বাস্তবায়িত হয়নি। তো এই দুঃখটুকু মানে নিয়েই আর কি কাজ করছি, থেমে থাকছি না। এই যে এতগুলো রকমেরই কাজ, অনুপ্রেরণার জায়গাটা আসলে কে ছিল বা কি ছিল? চলচ্চিত্রই আমার অনুপ্রেরণা। বা ক্লাস 3 পর্যন্ত আমি দেশে ছিলাম। আচ্ছা, এবং সত্যি কথা বলতে যে আমি এই লেখাপড়া করতাম, প্লাস আমি ছবিও কিন্তু দেখতাম। সিনেমা হলের যে অপারেটর যিনি আছেন, যিনি ছবি দেখান, তার সঙ্গে ভাও করতাম। উনি আমাকে ওই একটা উঁচু টুলের মধ্যে বসিয়ে দিত, ওই ক্ষোভ দিয়ে আমি ছবি দেখতেন। ভেরি গুড। দেশ স্বাধীনের পরে তো আমাদের স্কুল থেকে একটা স্বাধীনতার উপরে একটা নাটক করা হলো। ওকে, নাটকটার নাম ছিল বাংলার মুক্তি। আচ্ছা, ঝর্ণা দত্ত নামে একজন শিল্পী ছিলেন, কিন্তু নায়িকা করতেন। রাইট। তো ওই সময় আমি ঝর্ণা দত্তের বাবার রোল করেছি। নায়িকার বাবা ওই সময় আপনি নিজেই তখন ইয়াং। আমি যতদূর জানি মতিঝিল ওয়াবদা মিলনায়তন, হ্যাঁ। এবং সেখানে একজন ইলিয়াস কাঞ্চনকে সুভাষ দত্ত আবিষ্কার করলেন। এই গল্পটা একটু জানতে চাই। নাটকটার নাম ছিল সুবচন নির্বাসনে, আব্দুল আল মামুনের নাটক। সুভাষ দত্ত তখন ওয়ারিতে থাকতেন। তো বন্ধু বান্ধবরা সবাই গেল তাকে দাওয়াত। লাকিলি উনিও কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে। আচ্ছা, তো ফার্স্ট সিনে আমি ছিলাম, উনি প্রধান অতিথি, উনি বসে দেখছেন। যখন মানে স্ক্রিন ড্রপ হলো, তখন দেখি উনি গ্রিন রুমে আসছে, এসে আমার মাথায় হাত বোলাচ্ছেন, আমার খুব প্রশংসা করতেন, খুব দোয়া করেছেন। তখন আমাদের একজন বন্ধুর মামি ছিল, আমরা সবাই মামি ডাকতাম, উনি আমাদের ভাইস চেয়ারম্যান ছিল আমাদের সংগঠন। উনি বললো যে না বাবা, সুভাষ দত্ত সাহেব সত্যি সত্যি তোমাকে যেতে বলছে। তো আমি পরের দিন গেলাম আর কি। তখন উনি আমাকে বললেন আমি একটা ছবি করতে চাই, তুমি করবে কিনা। আমি কিন্তু জিজ্ঞাসা করতে ভুলে গেছি যে ওইটার মধ্যে কোন ক্যারেক্টার, কিচ্ছু না। ওইখান থেকে দৌড় বাংলা বাজারে গিয়ে ওইখান থেকে পড়া শুরু করলাম। নিরাপদ সড়ক চাই বা নিঃশা একেবারেই একটা জাতীয় সংগঠন এই মুহূর্তে, এবং 28 বছরের দীর্ঘ একটা পথ চলা, অর্জনের জায়গাটা কতটুকু বলে আপনি মনে করেন? 1993 সালে আমাদের সড়কের সংখ্যা ছিল খুবই কম, গাড়ির সংখ্যাও খুবই কম ছিল। মানে হয়তো আগে কয়েক হাজার ছিল, সেই জায়গায় এখন মানে প্রায় 45 লক্ষ রেজিস্টার্ড গাড়ি এখন আছে। প্রায় মোটরসাইকেলই আছে 30 লক্ষের উপরে। সড়ক যেখানে ছিল কয়েক হাজার কিলোমিটার সড়ক ছিল, সেইখানে এলজিইডির সড়কে এখন প্রায় 2 লক্ষ কিলোমিটার। এই এত কিছু বাড়ার পরেও কিন্তু আমার স্ত্রী যখন মারা যায়, তখন সড়ক দুর্ঘটনায় প্রায় 10 থেকে 12 হাজার মানুষ মারা যেত, 20 থেকে 25 হাজার মানুষ আহত হতো। কিন্তু এখন কিন্তু আজকে এই 2021-এ এসে আমাদের যে স্টাডি, সেই স্টাডিতে দেখা যায় যে এখন সড়ক দুর্ঘটনা 5 থেকে 6 হাজারের মতো মানুষ মারা যাচ্ছে, 10 থেকে 12 হাজার মানুষ আহত হচ্ছে। তো সেইটা আমি বলবো যে এটা আমাদের একটা অর্জন। এটা একটা অর্জন। আরেকটা জিনিস যেটি হলো, আপনারা দেখেছেন যে মন্ত্রী মিনিস্টাররা পর্যন্ত বলেছে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। হ্যাঁ, মানে সড়ক দুর্ঘটনা এটা কোনো ইয়ে না, এটা ভাগ্যের ব্যাপার। ভাগ্যে লেখা ছিল, এটা হয়ে গেছে ভাই, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। কিন্তু এই ধারণাটা আজকে আমরা ভেঙে দিতে পেরেছি। আমাদের বিশ্বাস যে আগামীতে আপনার পদক্ষেপ, আপনার কার্যক্রমের সাথে আমাদের সরকারের একটা মেলবন্ধন হয়ে হয়তো এই জায়গাটা আমরা আরও অনেক দূর ভালো করতে পারবো। আরেকটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে জাতীয়ভাবে স্বীকৃত অভিনেতা এবং বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা, পাশাপাশি একজন সমাজ সংস্কারক, কোন জিনিসটা ইলিয়াস কাঞ্চনের বেশি প্রিয়? এইটা আসলে বেছে নেওয়া যাবে না। আমি আজকে চলচ্চিত্রে যদি আমি না আসতাম, আমার যদি মানুষ ভালো না বাসতো, তাহলে যে এই আন্দোলনের যে সুফল যেটা বলছেন, মানুষ যে আমার কথা শুনে আমাকে ভালোবাসে বলে কিন্তু আমার কথা শুনে, কাজেই আমি এটা দুইটার একটাকে চয়েস করা যাবে না, দুটোকে রেখেই আমাকে কাজ করতে হবে। গোলেম আলী খান, লোকজনও আমাকে গোলাম আলী খান বলেই ডাকতো। একদিন একটি ফাংশনে যাওয়ার পর গোলমাল লেগে গেল, তারপর থেকে সবাই আমার গোলেম আলী খান বলে ডাকা শুরু করে দিল। তো গোলমাল লেগে গেছিল যখন, তো গোলমাল খান হলেই তো ভালো হতো না? এই যে ফেসবুক, ইউটিউব, বেবি টিউব, টেস্ট টিউব, টায়ার টিউব,
কোনো টিউবের মধ্যেই আমার কোনো গানের রেকর্ড নেই। আহারে। এরপর আমার একজন ভাব শিষ্য সে আমাকে বলল যে উস্তাদ, আপনি যদি ইতিহাসের পাতায় আপনার নামটি লেখাতে চান তাহলে আপনাকে সিনেমায় গান গাইতে হবে, সেখানে সুর করতে হবে। আচ্ছা। তাই আমি বাহ, একটু নমুনা দেখাতে হবে তো আমাকে। সে প্রস্তুতি আমার আছে। তাই? জি জনাব। বাহ। এখন সমস্যা হয়েছে কি, কি? আমি আবার ওই চেয়ার সোফা এগুলোতে বসতে পারি না। Oh my God, কেন? আমাদের সিস্টেমটাই এরকম। ও, কোথাও ব্যথা? আমাদেরকে একটু আসন পেড়ে বসতে হয়। ও, আচ্ছা। একটু হেল্প করবেন, সাহায্য করবেন, এটা ধরুন। নওশাদ সাহেবের সুর, এটা তো কোহিনূর সিনেমার গান, দিলীপ কুমার আর মীনা কুমারী অভিনীত। এটা তো আমি একটি নমুনা দেখালাম মাত্র, মানে আচ্ছা। যে আমি কোন ধরনের গান করে থাকি। হ্যাঁ, আপনার গান করেন, আপনার গান নমুনা আমি বুঝেছি, আরেকটা গান করেন। এই যে জনাব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার এতটাই ভক্ত, আমি আপনার সাথে সরাসরি কথা বলবো বলে আপনার বাসার আশেপাশে আমি 2-3 মাস ঘোরাঘুরি করেছি আমার একটি গান শোনাবো বলে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আপনার বাড়ির দারোয়ান পাগল ভেবে আমাকে 2 দিন তাড়া করেছে। যাই হোক, আপনি এখন তো খুশি হয়েছেন। হ্যাঁ, এখন অনেকগুলো গান খুশি হয়েছি এই যে আমি আপনার দেখা পেয়েছি। বাহ, আমরা Thank অনেক you. খুশি হয়েছি। পথ চলাটা অনেক দীর্ঘ, নানা চড়াই উতরাই গেছে, কখনো সাফল্য এসছে, কখনো মুষড়ে পড়েছেন, কখনো কি আপনি ক্লান্তি অনুভব করেছেন বা হতাশ হয়েছেন যে না আর মনে হবে না আমাকে দিয়ে কিছু? প্রথম দিকে হয়েছে। আচ্ছা। আমি যখন বসুন্ধরা প্রথম যখন অভিনয় করলাম, এই ছবিটি প্রায় 13টা শাখায় কিন্তু পুরস্কৃত হয়েছে, কিন্তু আমি পুরস্কার পাইনি। এটার জন্য মানে আমি পরবর্তী সময় যেটা শুনেছি আর কি, সেটা আমার কাছে খুব একটা কষ্টদায়ক বিষয় ছিল। একজন ইলিয়াস কাঞ্চনের সিরিয়াস ক্যারেক্টার যেগুলো প্লে করতেন সেই সময় তিনি এত সিরিয়াসলি করতেন যে আমরা আপনাকে সিরিয়াস কাঞ্চন হিসেবে সিনেমায় হিরোদের যে স্টাইল, সেইটাতে যে একটা বৈপ্লবিক পরিবর্তন আপনি এনেছিলেন। খুব কালারফুল শার্ট, খুব কালারফুল প্যান্ট, খুব কালারফুল শু। তখন আমরা মানে বিস্মিত হতাম যে এরকমও হতে পারে বা এরকমও হয়। তো ওই সময়টা কিন্তু আমার পার্শ্ববর্তী দেশে যারা নায়ক ছিল তাদের দুইটা নায়কের নাম আমি বলি, একটা হলো মিঠুন চক্রবর্তী, আরেকজন হলো জিতেন্দ্র। হ্যাঁ। তারা কিন্তু নাচতো খুব ভালো। এই সময়টা কিন্তু আপনি দেখেন যে এরা কেউ কিন্তু বাংলাদেশে কিন্তু নাচতো না। তারা হলো গাছের ডাল চিবাইছে, পাতা চিবাইছে, এবং আমরা কিন্তু নায়িকায় নাচছে, তারা পিছনে ঘুরছে, গোলাপ ফুল নিয়ে ঘুরেছে। আমরা এরকমও বলতাম যে বাংলাদেশের জিতেন্দ্র এসছে, মানে আপনার স্টাইল প্যাটার্ন আপনি অনেকটাই। অনেক। এবারের প্রশ্নটা যেটা যে 300-র বেশি চলচ্চিত্র অভিনয়, সিনেমায় পরিচালনাও করা, শিল্পী সমিতির এক সময় নেতৃত্ব দেওয়া, জাতীয় পুরস্কারও পেয়েছেন একাধিকবার, 21 পদক, নিরাপদ সড়ক চাই যেটা নিয়ে আমরা কথা বললাম। এত কিছু পাওয়ার পরেও কোনো অপূর্ণতা কাজ করে কিনা আপনার কাছে কি মনে হয়? আমি একজন শিল্পী হিসাবে আমি মনে করি চলচ্চিত্র যদি যতদিন বেঁচে থাকবে ততদিন আমি বেঁচে থাকবো। বাহ। কিন্তু চলচ্চিত্র যদি না বাঁচে আমাকে কেউ তো স্মরণ করবে না। সড়ক দুর্ঘটনায় দায়ীদের কঠোর শাস্তি যখন বিধান পাশ হলো, কিছু সংখ্যক পরিবহন শ্রমিক আপনার বিরুদ্ধে একটা অবস্থানে গিয়েছিল। সাধারণ যারা চালক আছে আর কি, তারা কিন্তু আমাকে ভালোবাসে, কিন্তু যারা নেতৃত্ব দিচ্ছে আর কি, তারা আসলে আমাদের এই পরিবহন সেক্টরটাকে তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য তারা তাদেরকে ভুল বোঝাচ্ছে। আচ্ছা আচ্ছা। আমাদের চালকদের অবস্থার উন্নতি যদি না হয় তাহলে সড়কের উন্নতি হবে না, পরিবহন সেক্টরের উন্নতি হবে না। আমি তাদেরকে এটাও বলেছি যে আপনারা এই যে চাঁদা দেন, সেই চাঁদার ফলে আপনাদের কি বেনিফিটটা কি হচ্ছে? আপনাদের
সন্তানদের জন্য কোনো স্কুলের শিক্ষার ব্যবস্থা, ফ্রি ব্যবস্থা কি তারা করেছে? কই আপনাদের জন্য তো কোনো আবাসিক এরকম কোনো একটা প্ল্যান ব্যবস্থা কিন্তু হয়নি হলো না, না, কোনো- একটা হাসপাতাল তৈরি হলো না, আপনাদের জন্য তো কোনো একটা ট্রেনিং ইনস্টিটিউট তৈরি হলো না যেখানে আপনাদেরকে প্রপারলি ট্রেনিং দিলে। আপনারা যদি প্রপারলি ট্রেনিং দিতে পারতেন তাহলে তো যতগুলি দুর্ঘটনা হয় তার চেয়ে তো কম দুর্ঘটনা ঘটতো। আমি সেটাই এখন বোঝাতে চেষ্টা করছি যে এই আন্দোলন তো আপনাদের বিরুদ্ধে না, আমরা তো আন্দোলন করছি আপনাদেরকে বাঁচানোর জন্য, দেশের মানুষকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য। আমরা যদি সবাই নিয়ম মানি, সবাই যদি আইন মানি, তাহলেই সড়ক দুর্ঘটনা রোধ হবে। মিস ফ্লোরা, কি ব্যাপার? অফিসের ব্যাগটা কই গেল? খালি হয়ে গেছে? শুক্রবার নাকি? হ্যাঁ, শুক্রবার না তো, মেন গেট তো খোলা, অফিস খোলা, ঘটনা কি? মিস ফ্লোরা, কেমন আছো? খুব যেমন লাগতাছে। ও কি বলেন আঙ্কেল, থুকু ভাইয়া। ঘটনা কি? ডাইরেক্টর সাহেব নাই, অফিস খালি, তুমি হ্যান্দাইলা। আমাদের অফিসে আজকে অনেক ভিআইপি একটা গেস্ট এসেছেন, ভিআইপি কেঠাইছে? চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আরে বাপরে, কও কি? হের মতো মানুষ এখানে আয় পড়ছে? বাপরে বাপ, কই হে? এই তো ভিতরে নাস্তা করতে গেছে ডাইরেক্টর সাহেবের সাথে। তাইলে তো মনে করো জামা কাপড় একটু মাঞ্জা মারতে হয় না, একটু নতুন আর একটু গুছিয়ে সুন্দর করে আসেন। যাও গা, তোমারে কিন্তু দেখতে আজকে খুব ভালো লাগতাছে, বুঝছো? সত্যি বলছেন আঙ্কেল? ও থুকু কালু ভাই। তোমার কথাগুলো আজকে কেমন যেন মিষ্টি মিষ্টি লাগতাছে। একটু চেঞ্জ চেঞ্জ মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আমি শুদ্ধ ভাষায় কথা বলতেছি। বাহ 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 বাহ, হিগে ফেলছো। আমাদের ডাইরেক্টর স্যার বলছে আমাকে শুদ্ধ ভাষায় কথা বলতে। আমি যদি শুদ্ধ ভাষায় কথা বলতে না পারি তাহলে আমি নায়িকা হতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক, শুদ্ধ ভাষায় কথা হইতে হবো, কথা কইলেই মনে করো নায়িকা বাবা। তবে আজকে তোমার যে দেখতে লাগতাছে, বুঝছো, তোমার চোখ, নাক, মুখ, ঠোঁট, আবার কানের মধ্যে যে ঝিকিমিকি লাগাচ্ছে, বাপ রে বাপ। আচ্ছা ফ্লোরা, তোমার একখান কথা জিগাই, ওই বেগম জান কি আইছিল নাকি? না, আমি একই তখন- ওই যে ওই ইলিয়াস কাঞ্চন সাহেবের সাথে দেখা করছে নি? না না কালু ভাই, আমি যখন অফিসে আসলাম তখন দেখলাম যে আপা ঘুম থেকে উঠছে মাত্র, গোসলে গেছে। ও তাইলে তো 2-2.5 ঘন্টা লাগবো। যাক যা কইতাছিলাম, তোমারে কিন্তু আজকে যা লাগতাছে ফ্লোরা। কি হয়েছে? তালি মারো কে? আসসালামু আলাইকুম গেলা? আন্টি। তালি মারো গেলা? কি হচ্ছে কি হয়েছে মানে? হ্যাঁ? কি হচ্ছে এসব? ওই সিনেমার ডায়লগ রিহার্সাল করতেছি। আমি কত বড় সাহস, তোমাকে আজকে আমি ঘরের ভিতরে নিয়ে যে কি করব, কত বড় সাহস তুই তোমার আমি কতবার তো সতর্ক করলাম যে ওর সাথে মানে কালুর সাথে তুমি এত কথা বলবা না। হ্যাঁ, আমি হলাম গিয়ে কালু সর্দারের 3 নম্বর স্ত্রী, মানে তৃতীয় স্ত্রী। তার 2টা বউ আগে চলে গেছে। কেমন চলে গেছে? আপা আপনি তো আমাকে বুঝিয়ে বলেছেন সব, আসলে উনি তো মুরব্বী মানুষ, এখন উনি যা বলে আমি একটু শুনি, আবার যদি ওনার কথা না শুনি উনি যদি আমাকে বাড়ি থেকে বের করে দেয়। এই মেয়ে, তোমাকে কতবার করে বলছি তোমার মাথায় কি কিছু নাই? বললাম না আমার বাড়ি, আর এই বাড়ি থাকতে হলে আমার কথা শুনতে হবে, আর আমার কথা শুনলে তোমাকে এই বাড়ি থেকে বের করে দিবে। এত বড় বুকের পাটা কার আছে বলো? সত্যি বলতেছেন আন্টি? ও, না থুকু থুকু আপা, খুশিতে আর কি বের হয়ে যায়। আচ্ছা, আজকে কি এই অফিসে মানে কোনো গেস্ট মানে কোনো নায়ক নায়িকা আসবে? এসেছে তো আপা, কে কে? চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ও মাই গড! আচ্ছা, আমাকে এই যে এই অবস্থা সাজুগুজু মানে ওনার সামনে আমি যেতে পারবো তো? আপনাকে অনেক সুন্দর লাগছে আজকে, বিশ্বাস করবেন না, কি বলবো। সত্যি বলতেছো? একদম সিনেমার হিরোইনদের মতো লাগতেছে আপনাকে আজকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি তো যা পড়েন তাই আপনাকে মানায়, তাতেই আপনাকে সুন্দর লাগে। ভালো লেগেছে? হ্যাঁ, স্যার, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ইনি হচ্ছেন বেগম জান, আমাদের এই যে বাড়িটা যেটার অফিসে আমি আছি আর কি, আচ্ছা, দোতলা ওনাদের বাড়ি, বাড়িয়ালি। বাড়িয়ালি। জি স্যার। স্যার, আমি আপনার সব সিনেমা দেখি, যে একটা সিনেমা আছে না মায়ের স্বপ্ন, ইস কি অসাধারণ! মায়ের স্বপ্ন পূরণ করার জন্য আপনি কি করেছেন? মায়ের কথা মানে আপনার কাছে একটা আদেশ। মা যায় নামাজে বসে স্বপ্ন দেখেছে যে নায়িকা মানে আপনাকে যাই বিয়ে করাবো, আপনার মা বললো, আপনি সঙ্গে সঙ্গে চলে গেলেন মেয়ের বাড়িতে। বসে কথা বলেন। আরেকটা গান আছে না স্যার, এই যে মৌসুমী ম্যাডামের সাথে গেয়েছিলেন, সবার জীবনে প্রেম আসে
তাই তো সবাই ভালো ভাঙচুর ছবি। হ্যাঁ, ভাঙচুর সিনেমাতে ও অসাধারণ রোমান্টিক, ফুলের বাগানের ভিতরে উনি কিন্তু আবার ভালো অভিনয়ও করেন। আমি তো শুনলাম যে কালু সাহেব বলে সিনেমা বানাবেন, তারপর সেই সিনেমায় তিনি নায়ক হবেন। কালুর কত বড় সাহস, এরকম দারোয়ান মার্কা চেহারা, ওকে বড় জোর গাবতলি বাজারে গরু বিক্রি করে না, গরু বিক্রি করার ব্যাপারই মনে হয়, ও কি করে নায়ক হয়? বাড়িও বিক্রি করে ফেলবে। কালু সর্দার বাড়ি বিক্রি করবে? এটা ভিতরেই আমার বাড়ি। সরি স্যার, আমি কালু সর্দার সাথে বোঝাপড়া করে আসি। আজকে ওর একদিন, কেসটা আমার একদিন, আজকে ওর হবে। স্যার আমি Yes. আসি। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম কত বড় সাহস! কালু সর্দার কই তুমি? আজকে দাঁড়াও। দুজনের লেগেই আছে। যাবেনকে হল্যান্ড, থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, মালয়েশিয়া, কানাডা, যাবেন এই এক মিনিট, বিভিন্ন দেশে। তুমি আবার নতুন ধান্দা শুরু করেছো? স্যার মনে করেন সব ব্যবসায় মার খেয়ে গেছি তো তো এবারে ধান্দা কি ধান্দা? নতুন করে মনে করেন বিদেশে লোক পাঠানোর ব্যবসায় নেমে গেছি আর কি। বিদেশে লোক পাঠাও তুমি? হ্যাঁ, ইউরোপ, আমেরিকা, জাপান, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া। কিভাবে পাঠাও? ভিসা দিয়েই তো পাঠাও। এটা তো ভিসা দিয়ে পাঠাই ও, স্যার। তাহলে তুমি টুরিস্ট ভিসা দাও অথবা বিজনেস ভিসা দাও, এগুলো? ওই সব ভিসা আমি দেই না স্যার। তা কি আমি হয়েছে? নরমাল ভিসা দেই না, আমাদের কাছে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। তো কি কি ক্যাটাগরি আছে একটু শুনি। এই যেমন ধরেন মনে করেন অর্ধচন্দ্র ভিসা। গলা ধাক্কা দাও ভিসা। বিষয়টা হলো সর্বপ্রথম প্যাসেঞ্জারকে আমরা বর্ডার পর্যন্ত নিয়ে যাই। আচ্ছা। সুন্দর করে যে গলার ঘেটিটা ধরে হ্যাঁ। ধরে মনে করেন এরম ধাক্কা মারি, হ্যাঁ। সোলাত করে চলে যায়। আর দুই একজন প্যাসেঞ্জার শারীরিক ভাবে যারা দুর্বল, হ্যাঁ। পিছন থেকে দৌড়ে আসে এরম সোলাত করে এক লাথি মারি, ও পুক করে ঢুকে যায়। বাহ! এরপরে কি কি ভিসা আছে? এরপরে মনে করেন ক্রুলিং ভিসায় আমরা লোক পাঠাই। ক্রুলিং ভিসা, এইটা কিরকম ভিসা? এই ক্রলিং ভিসাটা মনে করেন ওই রকমেরই, মনে করেন বর্ডার পর্যন্ত প্রথমে নিয়ে যাওয়া হয়। যে আর্মিদের এই যে ওই ক্রলিং করতে করতে দেখাবো আপনার, হ্যাঁ, মনে করেন এইভাবে আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। তো ওটা তো মিলিটারিরা দাঁড়িয়ে থাকেন, হ্যাঁ তো ক্রলিং করলে ওনারা দেখেন না ওটা? হ্যাঁ, মিলিটারিরা দেখবে কিভাবে? ওনারা তো মনে করেন সবসময় এরকমের স্টেট অনেক দূর নজর দিয়ে এরকমের দাঁড়ায় আচ্ছা, দাঁড়ায় আর ওরা duty নিচ দিয়ে করে। চলে যায়? এই নিচতলায় কে আসলো গেলে আচ্ছা। খোঁজ খবর তাদের আর রাখতে হবে। এরপরে মনে করেন স্যার আমরা সুইমিং বিষয় লোক, কি ভিসা? সুইমিং বিষয়। আচ্ছা, এটা কি? এটা মনে করেন ইউরোপে, তারপরে যে আপনার ইটালি, সব জায়গায় লোক পাঠাতে গেলে আমরা এই বিষয়টা দিয়ে থাকি। আচ্ছা। ওই যারা যারা যাইতেছে হ্যাঁ, হ্যাঁ। তাদেরকে নিয়ে মনে করেন যে ওই কোন এক ভূমধ্য সাগরের কিনারায় যায়, যাওয়ার পরে মনে করেন ওই যে লাইফ জ্যাকেট পরায় দিই, তাকে আমরা নৌকায় উঠায় দিই। বাহ, মানে? ওরা মনে করেন যে সারা পথ যাইতে থাকে, যদি ইন কেস নৌকাটা ডুবে যায় হ্যাঁ। তাইলে মনে করেন সাঁতরায় সাঁতরায় চলে গেল। বাহ। এইটারে কয়া লাগে সুইমিং। এরপরও একটা কথা আছে, মনে করেন যে যা কোনো মতো সে যদি উপহার পৌঁছাতে পারে তাহলে মনে করেন বিদেশ চলে গেল, আর না হলে তাহলে দেশ চলে গেল। বাহ। যে কোনো একটা দেশে দেশে আমরা তো খুব ভালো। এরপরে এরপরে স্যার মনে করেন টারজান বিষয় কি আছে। ভিসা? টারজান বিষয় এটা আবার কিরকম ভিসা? যারা মনে করেন যে ওই আমেরিকা যাইতে চায়, ওদেরকে আমাজন আছে না, হ্যাঁ, আমাজন জঙ্গল। আমাজন জঙ্গল আছে, হ্যাঁ, হ্যাঁ। ওই পর্যন্ত তোদেরকে নিয়ে যাওয়া হয়। বাহ। নিয়ে যাওয়ার পরে ওরা মনে করেন বিভিন্ন গাছপালা লতা পাতা ধরে হ্যাঁ। বর্ডার ক্রস করে বাহ। ওই প্যাসেঞ্জার গুলো চলে যায় বিদেশ। টারজানের মতো গেলে। আরেকটা বিষয় আমরা লোক পাঠাই, আচ্ছা। মনে করেন অলিম্পিক বিষয়। কি ভিসা? অলিম্পিক বিষয় লোক পাঠায়। কিরকম? সবগুলোরে বর্ডারের সামনে নিয়ে দাঁড় করায়, বাঁশি বাজানোর সাথে সাথে মনে করেন ওই যে অলিম্পিকের এই যে 500 গতি স্পিডের যে দৌড়, ওই এক দড়ি মনে করেন সাপ করতে করতে বর্ডার পার হয়ে যায়। কিন্তু যে মিলিটারিরা তো গুলি নিয়ে দাঁড়ায় থাকে, পিস্তল নিয়ে দাঁড়ায় থাকে, তখন কি হবে গুলি করলে? আহা, এর কারণে আমাদের পরিশ্রম করতে হয়। আমরা 3 মাস 4 মাস ব্যাপী মনে করেন প্রত্যেকটা প্যাসেঞ্জারকে আমরা প্র্যাকটিস করাই। মনে করেন সে গুলির থেকে বেশি স্পিডে দৌড়ায় যাবে কিভাবে, যদি কারো গুলি লাগিয়ে যায় তাহলে জায়গায় ফটাস, আর যে পার হয়ে গেলে সে চলে যায়। এরপরে স্যার আরেকটা স্পেশাল ভিসা আছে। এটা আবার কি ভিসা? সেটা হলো স্যার বস্তা ভিসা। কি ভিসা? বস্তা ভিসা। বস্তা ভিসা, মানে একটা মানুষকে বস্তার মধ্যে ভরলাম, এরপরে তার সুন্দর করে দড়ি দিয়ে রশি দিয়ে মুখটারে বাঁধলাম, এই নাকের এই জায়গায় একটু ফুটা রাখি, ঠিক আছে, আর এইখানে মনে করেন মুখের এই জায়গায় একটু ফুটা রাখি, নিঃশ্বাস ছাড়বে, আর কোনো প্যাসেঞ্জার যদি বিড়ি মিড়ি খাইতে চায় টুকটুক করে টানবে, এই বস্তার মুখটার মনে করেন ট্রাক অথবা বাসের নিচেই সুন্দর করে ঝুলে দিও, ছেঁচড় করতে করতে এই পার থেকে এই পারে চলে যাবে।
নীতিবান সিনেমা দেখেছো? স্যার আমি তো একসময় লাইভ তাই? করতে চাইছিলাম স্যার। নীতিবান সিনেমার বিষয়টা কি ছিল? মানুষের মধ্যে যেন নীতি থাকে, তাই না? হ্যাঁ এই যেমন আমার আছে আচ্ছা, স্যার। হ্যাঁ, খুব আছে। ওটা তো আরেকজন দেখেছেন, ওই যে নীতিবান সিনেমার নায়কও বসে আছে নাকি? তুমি কে বুঝতে পেরেছো? কার সামনে তুমি বলেছো? কার সামনে তুমি এসব উল্টোপাল্টা কথা বলেছো? তুমি স্যার বুঝতে আপনি পেরেছো? বিশ্বাস করেন আমি এই অবৈধ ব্যবসা করি না স্যার। আপনি একজন আইনগত মানুষ, আইনের লোক, আপনার সামনে এসব উল্টাপাল্টা ব্যবসার কথা কইছি। এটা আপনি মানে সত্যিকার অর্থে তওবা করেন যে এইভাবে আমার এই দেশের ভাইদেরকে বিদেশে পাঠাবেন না, মৃত্যুর মুখে ঠেলে দেবেন না। আর যারা এই অনুষ্ঠান যারা দেখছেন তাদের প্রতি আমার অনুরোধ রইল, এইরকম ঝুঁকি নিয়ে, এরকম রিস্ক নিয়ে বিদেশে যাওয়ার কোনো মানে নেই। আপনারা আপনাদের টাকা যেটি দিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করেন, সেটা দিয়ে এইখানেই যদি ব্যবসা বাণিজ্য এইটা সেটা যদি করতে চান, তাহলে কিন্তু অনেক কিছু করতে পারবেন। কিন্তু না আমি এটা স্যার বলেছেন করি না না? তো, আমার এলাকার এক বড় ভাই কইছে তুই আপাতত বেকার আছিস, তুই বিদেশে কিছু লোক পাঠানোর ব্যবস্থা কর, তোরে কমিশন দিবা আনিস। যান। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন স্যার, জি। দোয়া করবেন, দেশে চলে আসছি। ঠিক বলেছেন। এদের জন্যই দেশের আজকে এই অবস্থা। হ্যাঁ, চা কফির কিছু ব্যবস্থা করব? তার আগে একটু দেখো তো, আমার একটা গেস্ট আসার কথা, তো সে এসছে কিনা। যদি এসে থাকে তাহলে তাকে গেস্ট রুমে বসাও। ঠিক আছে, ঠিক আছে। ঠিক, যাও দেখো। আচ্ছা আঙ্কেল, এবারে যে সেগমেন্টটা আমাদের, এটা খুব ইন্টারেস্টিং একটা সেগমেন্ট। অরণ্যে রোদন মানে হচ্ছে, রোদন মানে কান্না করা। তো এখন প্রশ্ন হচ্ছে, বনে গিয়েই কেন কান্না করতে হবে? অপশন 1, অরণ্যে বসে কান্না করলে দেখে ফেলা বা লোক লজ্জার ভয় নেই। 2 হচ্ছে, নির্জনে একা বসে কান্না করলে মনের সুখে কান্না করা যায়। অপশন 3, অরণ্যে গিয়ে রোদন করলে বা কান্না করলে বনের পশু পাখিদের সহানুভূতি পাওয়া যেতে পারে। এবং অপশন 4, অরণ্য রোদন স্বাস্থ্যের জন্য খুব উপকারী। যে কয়টা অপশন দিয়েছেন, তো প্রত্যেকটার মধ্যে কিন্তু একটা না একটা উপকার একটা কিন্তু উপকার আছে। আছে, হ্যাঁ। হ্যাঁ, পরের যে বাগধারাটা আমরা বলি, গরু মেরে জুতা দান, হ্যাঁ, এটা একটা বহুল প্রচলিত বাগধারা। অবশ্যই। তো জুতা দানই কেন করতে হবে? অন্য জিনিসও দেওয়া যায়। অপশন 1, জুতা দান করা হয় এজন্য যে গরুর তুলনায় জুতার দাম কম। অপশন 2, জুতা অন্যান্য জিনিসের চেয়ে বেশি টেকসই, যতদিন টিকবে সারাক্ষণ মনে করিয়ে দেবে যে একদিন তার একটি গরু মারা পড়েছে। অপশন 3, জুতা গরুর চামড়া দিয়ে তৈরি হয়, গরু তো আর ফেরত দেওয়া যাবে না, অ্যাটলিস্ট গরুর চামড়ার জুতা দান করে কিছুটা পুষায় দেওয়া হয়। আর অপশন 4, গরু মেরে জুতা দান করলে অল্পের উপর দিয়ে পার পাওয়া যায়। আসলে গরু মেরে জুতো দান করাটা, এটা কিন্তু আরো কিন্তু মানে যার গরু মারা হয়েছে তার জন্য কিন্তু আরো ক্ষতিকর কিন্তু, এবং তার জন্য খুবই অপমানজনক। জুতোটা যদি দিত এই কারণে যে এই জুতো দিয়ে আপনি যতটা পারেন আমাকে পিটান, এই নেন জুতা, এই নেন জুতা, আমাকে মারেন, আমি আপনার গরু মেরে ফেলাচ্ছি। তাহলে বোধহয় তাহলে ভালো বোধহয় ঠিক হতো। ছিল। আচ্ছা বাবা, আমাদের শেষ বাগধারায় যাচ্ছি। আমরা বলি নাকে তেল দিয়ে ঘুমান। হ্যাঁ। তো এটা বোঝানো হয়েছে যে নাকে তেল দিয়ে ঘুমালে ঘুম যদি একটু ভালো হয়। প্রশ্ন হচ্ছে, নাকে তেল দেয়া ছাড়া আর কিভাবে ভালো ঘুম দেওয়া যায়? 1 হচ্ছে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়া। 2 হচ্ছে মনের সুখে ইচ্ছা মতো কেঁদে কেঁদে ঘুম দেওয়া, তাতে ঘুমটা বড় পাকা হয়। 3, নাকে না দিয়ে তেল যদি মাথায় দিয়ে ঘুমায় তাহলে বলে ঘুমটা ওটাও ভালো হয়। আর অপশন 4, মাথায় হাতুড়ি দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে ঘুমিয়ে গেলে শুধু ভালো ঘুম না, চিরতরেও ঘুমে চলে যাওয়া যায়। এখন আপনি বলেন নাকে তেল দিয়ে ঘুমানো আসলে কি? যেমন নাকে তেল দিয়ে ঘুমানো, এটা মানুষের একটা ধারণা। আরেকটা জিনিস যেটা হলো মাথায় তেল দেওয়া আর কি, যাদের মাথা গরম থাকে তাদেরও ঘুম হতে মানে প্রবলেম হয়। আরেকটা যেটা বলছেন যে মাথার মধ্যে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে, সেটা তো একদম শেষ হয়ে গেল। তাহলে ঘুম কি জিনিস সে বুঝতেই পারলো না। ঘুমের ওষুধ আসলে সবসময় খাওয়াটা ভালো না। যতটা পারা যায় দুশ্চিন্তা মুক্ত যদি থাকতে পারেন, তাহলে এই যে আপনার হাতুড়িও মারতে হবে না, আপনাদের নিশ্চিন্তে ঘুমাবে। এক্সকিউজ মি ভাইয়া। এই বাবার এটা কে? ও মাই গড, আমার সামনে দেবাশিস বিশ্বাস, আমার তো বিশ্বাসই হচ্ছে না। টাচ করে দাও, চলো একটু টাচ। আচ্ছা, থ্যাংক ইউ। ভাইয়া আমি তো ওই যে সিনেমার নায়িকা। কি? আমি নায়িকা সিনেমার আপনি সিনেমার নায়িকা? মডেল, টিটি কোম্পানি মডেল। কি, কোন কোম্পানি? টিটি কোম্পানির মডেল। টিটি কোম্পানি? ও মাই গড, টিটি কোম্পানি মানে টিকটক কোম্পানি। ও মাই গড,
নিশ্চয়ই আপনি এখন জানতে চাইবেন আমি কিভাবে এই মিডিয়াতে আসলাম। আপনি আসলেন কি করে? এক্সকিউজ মি, টয়লেটটা কোন দিকে? এই সোজা গিয়ে বামে কেন? আরে না, টয়লেটের ভিতর থেকে আমি মডেলিং এ মিডিয়াতে আসলাম। কিভাবে প্রশ্ন করেন? কিভাবে? ওই যে আমি বাথরুমের মধ্যে বসে বসে গান, নাচ, অভিনয় প্র্যাকটিস করতাম, সেখান থেকে আমার নায়িকা হওয়ার শখ জমে গেল। ও মাই গড, আবার ওড়না। ও কি গাড়িয়াল ভাই, কত রবু আমি আপনার পানি ভাই, আপনার কাছে কি মিনারেল ওয়াটার হবে? কেন, ওটা দিয়ে কি করবেন? ওটা দিয়ে আপনার হাতটা ভালোভাবে ধুয়ে আমাকে একটা চিমটি দিন। আমি তো বিশ্বাসই করতে পারছি না আমার সামনে ইলিয়াস কাঞ্চন। ও মাই গড, ছোটবেলা থেকে আমি আপনার অনেক বড় ভক্ত, অনেক বড় ভক্ত। তবে আমি নায়িকা হিসেবে আমারও কিন্তু ফ্যান আছে, 3টা ফ্যান আছে। কয়টা ফ্যান? 3টা ফ্যান। কোথায় কোথায় আছে? ওই বাসার ছাদে, মানে গরম লাগলে ঝুলে আর কি, চলে আর কি। আচ্ছা ভাইয়া, আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল, হ্যাঁ, আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আমি হব নায়িকা, আর আমার নায়ক হবে একমাত্র কাঞ্চন স্যার। নায়িকা হওয়ার জন্য আসলে ডিরেক্টরের কাছে যেতে হবে, তার কাছে অডিশন দিতে হবে। আমি একবার নায়িকা হওয়ার জন্য অডিশন দিতে গিয়েছিলাম, সেখানে আমি প্ল্যানিং করেছিলাম আমি আজকে এমন অভিনয় করব যেন আমার মানে অভিনয়ের জাদু দিয়ে আয়োজকদেরকে বেঁধে রাখবো। আমি 1 মিনিট অভিনয় করেছি, আয়োজকরা আমার 1 ঘন্টা বেঁধে রেখেছিল স্যার। এরপর থেকে স্যার আমি অডিশনটা দাও না। না বলেন তো, সারা পৃথিবীর মধ্যে বিনা অপরাধে সবচেয়ে বেশি জেল খেটেছে কোন নায়ক? ইলিয়াস কাঞ্চন স্যার। কিন্তু আমাদের দেশে স্যার দেখেন, কিছু কিছু ওড়নাটা কিছু কিছু ড্রাইভার আছে বিনা লাইসেন্সে, বিনা প্রশিক্ষণে তারা রাস্তার মধ্যে গাড়ি চালায়। আমার মনে হয় ওদের বিরুদ্ধে একমাত্র নড়ছে কে? এই জন্য স্যারের পাশে আমি আছি। ওকে ভাইয়া, আমি কি একটু ওইখানে যেতে পারি? কেন? একটু অডিশনের ব্যাপারটা কথা বলবো আপনার সাথে। আচ্ছা একটু প্লিজ দাঁড়াও তুমি। বসুন। না না, বসতে হবে না। আল্লাহ ভাইয়া, একটু কাছে আসেন। কেন? একটু অডিশনের ব্যাপারে পার্সোনাল কথা বলবো। শুনেন, কখনো যদি অডিশনে লাগে বলবেন। ডিরেক্টর সাহেব, এই জিনিস করতে আনছেন? এটা তো একটা অদ্ভুত জিনিস, আমি নিজেও জানি না, হঠাৎ করে আসছে। কেন, আপনার ভালো লেগেছে নাকি? হ্যাঁ, কি কয়? হ্যাঁ। এ তো সাইয়া। আচ্ছা, ওটা পরিচয় করে দিই, উনি হচ্ছেন আমাদের বাড়িওয়ালা। ও আচ্ছা আচ্ছা, আমাদের আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একদম লিজেন্ডে ধরে লয়েছে হ্যাঁ। বাংলা ফিল্মে। হ্যাঁ। মাগার এই হালারে করতে আনছে? আমি তো আনি নাই, উনি নিজেই এসছেন, আমার দোষ কেমনে? কি লেগাইছে? আমি ওই যে উনি বলে নায়িকা হবেন। কার নায়িকা করবেন? না মানে আপনার সাথে। আরে কি কইতাছেন রে? আরে আমি কি বুড়ি কথাতে বাইচে আছি নাকি? না, না, না। যে লগে তার লগে আমি ফিল্ম করব? না, না, না। এত সস্তা নাকি? না না, একদম না। আরে কি বলেন, আপনি তো অনেক দামি মানুষ। হ্যাঁ, হ্যাঁ। ঠিক কইছেন। হ্যাঁ, যাক, হ্যাঁ। ফিল্ম আমি করব, আচ্ছা, কিন্তু একটা শর্ত আছে। জি জি, বলেন বলেন। আপনি হিরো বানাবেন কারে? কাকে? এই ইলিয়াস সাহেবকে। এই, তাই? হ্যাঁ, উনি উনি যদি যদি- আমার হিরো হয়, 1 কোটি টাকা আমি আপনাকে দেব। মানে উনি যদি আমার পরিচালিত সিনেমার হিরো হয়, আমার তো জীবন ধন্য। হ্যাঁ, উনি থাকলে আবার আমি কি হিরো? বাহ, বাহ, এই বাহ। হিরো তো হিরোই করব নাকি? হ্যাঁ, প্রচন্ড আমার ভালোবাসার একটা হ্যাঁ, মানুষ, একদম, যে তার নিজের শখ হ্যাঁ। হিরো হওয়ার হ্যাঁ, জন্য সেটাকে সেইটাকে ত্যাগ করে, স্যাক্রিফাইস করে আপনি টাকা দিয়ে ছবি জোগাড় বানাতে করে দেয়। আপনাকে দিয়ে দিই। তাইলে থাকেন, হ্যাঁ, আলাপ করেন, তাহলে আসি। ও বাহ, ভালো মানুষ। না ভালো মানুষ দেখছো? আসলে। হ্যাঁ, গেছে কই? কে? ই গেছে কই? হ্যাঁ। কেন, কি দরকার? না, ওই সব সম্ভব থাকে, বুঝেন না, চোখে লাগে তো। হ্যাঁ, অন্য নাই, তাই আর কি। বেগম খান ঘোরাঘুরি করছে। ও, তাই নাকি? হ্যাঁ, এদিকে এদিকে আছে, তাহলে আমি এদিকে। আপনি তো অনেক সিনেমাতে অভিনয় করেছেন, সেখান থেকে আমরা 4-5টা ক্লিপিং আপনাকে দেখাবো। আচ্ছা, সেই ক্লিপিংগুলো দেখে মনে করতে হবে যে এই ছবির নামটা কি এবং ওই ছবির পরিচালককে। যেটা খুব কঠিন ব্যাপার, কারণ এতগুলো যে সিনেমা, এতগুলো সিনেমা 300-র উপরে সিনেমা। না, আমার দৃঢ় বিশ্বাস আপনার মেমোরি অনেক শার্প। আমরা প্রথম ক্লিপিং এ যাই। এরপর যদি তোমার উপর অত্যাচার হয়, কে তোমাকে বাঁচাবে? নায়িকা তো আমরা দেখতে পাচ্ছি অঞ্জু ঘোষ। হ্যাঁ, ছবির নামের সাথে মানে ছদ্মবেশের একটা বিষয় আছে। এই ছবির যিনি ডিরেক্টর তার নাম হচ্ছে কাজী মোর্শেদ। কাজী মুর্শেদ। ছবির নাম হচ্ছে ছদ্মবেশী প্রেমিক। ছদ্মবেশী প্রেমিক। এবার আমরা যাবো দ্বিতীয় ক্লিপিংয়ে।
কিরণ সাহেব, হ্যাঁ। শাহ আলম কিরণ, হ্যাঁ, হ্যাঁ? নামে একটা অমানুষ আছে। আমি এক অমানুষ। এক্স্যাক্টলি। পরিচালকের নাম শাহ আলম কিরণ, প্রধান শিল্পী হচ্ছেন দিতি। দিতি। আমরা তৃতীয় ক্লিপিং এ যাচ্ছি। এটা আপনাকে মার্ক দিলাম। তার দিকে কি চোখ ফিরে তাকানো যায়? এই ছবির কথা তো আর বলবো না। ছবির নাম হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না। বেদের মেয়ে জ্যোৎস্না। আজকে মনে পড়ছে ডিরেক্টরের কথা এবং প্রযোজকের কথা। জি জি দুইজন প্রযোজক ছিলেন, জি। একজন আব্বাস ভাই, একজন হলো পানু ভাই। জি। দুজনেই চলে গেছেন এই পৃথিবী ছেড়ে, আর ডিরেক্টর সাহেব তারও আগে জি। চলে গেছেন। আমিও দোয়া করছি, যারা তার ভক্ত, যারা সিনেমা প্রেমিক, তাদেরকে অনুরোধ করব তাদের জন্য যেন দোয়া করেন। চতুর্থ ক্লিপিং। দেখি দেখবেন, দেখেন। এইবার নায়িকা চম্পা, জি, আতঙ্ক ছবির নাম। আতঙ্ক ছবির নাম। আর পরিচালক? পরিচালক উনিও আমাদের মাঝে নেই, ওনার নাম এম সরকার। এম। এখন একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা তো একটা যদি অনুমতি দেন তাহলে একটা আয়োজন আছে আপনার সম্মানার্থে। আমাদের যে টিমের মেম্বাররা আছে তারা একটা বিশেষ ব্যাপার আয়োজন করেছে আপনার জন্য। হ্যাঁ, অবশ্যই। যদি আপনার আমাদের সঙ্গে আমাদের দর্শকরা আছে, হ্যাঁ, সবাই মিলে আমরা উপভোগের ব্যাপার। ধন্যবাদ, অনেক অনেক জানিয়েছি আপনাকে। আমরা সবাই মিলে একটা ছোট্ট সুভিনিয়ার আছে আমাদের দ্য গ্র্যান্ড ফান্ড শো এর পক্ষ থেকে। এটা জনাব ইলিয়াস কাঞ্চনের জন্য, তার জন্য একটি করতালি হয়ে যাবে আমাদের সবার পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি এসছেন। আমাদের অনুষ্ঠান আমার মনে হয় না এত বেশি আলোকিত আর কখনো হয়েছে কিনা। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আজ থেকে ঠিক 14 দিন পরে আবারও আপনাদের সাথে আমাদের দেখা হচ্ছে নতুন কোনো তারক অতিথি নিয়ে। সে পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই হাসি মুখ থাকবেন।